আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে তাপমাত্রা এবং এই সম্পর্কিত কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো দেখা যাক এই অধ্যায়ে কী কী আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ অধ্যায়ে প্রথমে আছে তাপ নিয়ে। তো চলো দেখা যাক কী বলা হয়েছে তাপে। বলা হচ্ছে কি, তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। তাহলে আমাদের পৃথিবীতে অনেক ধরনের শক্তি আছে, তাপ শক্তি, শব্দ শক্তি, এরকমভাবে যান্ত্রিক শক্তি, তো বিভিন্ন শক্তি আছে। এর মধ্যে তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। অর্থাৎ এই শক্তি যখন তুমি সংস্পর্শে আসবে, তোমার শরীরে ঠান্ডা অথবা গরম যে কোনো একটা অনুভূতি তুমি পাবে। তারপর বলা হয়েছে উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়। তাহলে উষ্ণতার পার্থক্য অর্থাৎ গরম থেকে ঠান্ডা অথবা ঠান্ডা থেকে গরম আসতেছ, তো এই যে ট্রান্সফার হচ্ছে শক্তির, এটাকেও কিন্তু তাপ বলা হয়। তো তাপের একক, তাপের আমাদের যে আন্তর্জাতিক একক এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। পূর্বে তাপের একক ছিল ক্যালোরি, আগে ছিল ক্যালোরি। বর্তমানে যে এসআই একক আন্তর্জাতিক যে এককটা, সেখানে তাপের একক হচ্ছে আমাদের জুল। তাহলে জুল থেকে ক্যালোরি সম্পর্কটা কি, অনেক সময় নবীর থেকে আসে এটা, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। 4.2 জুল, এটা তোমরা নোট ডাউন করতে পারো, নবীর থেকে আছে। তো এখানে কি বলছে যে কোনো বস্তুর মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। একটা বস্তুতে কি পরিমাণ তাপ আছে এটা ডিপেন্ড করতেছে তার ভিতরে যে অণুগুলো আছে তার মধ্যে যে মোট গতিশক্তি তার সমানুপাতিক। ঠিক আছে। এরপর তাপের পরবর্তী আস্তে আস্তে তাপমাত্রা। বলছে তাপমাত্রা কি, বলছে এখানে তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তু অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে তাপ হারাবে না গ্রহণ করবে। তাহলে তাপ ছিল শক্তি, আর তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থায়। তাপীয় অবস্থায় এটা ডিপেন্ড করতেছে আরেকটা বস্তুর সাথে যদি সে সংস্পর্শে আসে, তাহলে সে তাপ হারাবে না, তাপ গ্রহণ করবে। অর্থাৎ ধরো মনে করো আমি একটা লোহাকে গরম করলাম, তাহলে লোহাটাকে যদি আমি ঠান্ডা পানিতে ডুবানো হয়, তাহলে গরম লোহাটা তাপ হারাবে, আস্তে আস্তে সে ঠান্ডা হবে, আর পানিটা আস্তে আস্তে গরম হবে, পানিটা গ্রহণ করবে। একটা বস্তু তাপ হারাচ্ছে, একটা বস্তু তাপ গ্রহণ করছে। তো এই কথাটা বলছে যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তু অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে তাপ হারাবে না গ্রহণ করবে। কথা বুঝতে পারছো? এখন দেখো তাপমাত্রারও কিছু একক আছে। তো তাপমাত্রার বিভিন্ন একক আমরা অনেক সময় ব্যবহার করি। যেমন আমাদের জ্বর হলে বলি যে কত ডিগ্রি জ্বর হয়েছে, অনেকে বলে যে 100 ডিগ্রি, 101 ডিগ্রি জ্বর হয়েছে। তো এই যে জ্বর 101 ডিগ্রি, এটা কিন্তু আমরা ফারেনহাইট স্কেলে করি। আবার যদি বলি যে আজকের তাপমাত্রা কত, আজকের বায়ু বাতাসের তাপমাত্রা কত, বা আজকের দিনে তাপমাত্রা কত, খুব গরম পড়ছে, বলছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে করি। তো সেলসিয়াস স্কেল হচ্ছে আমাদের একটা স্কেল, আবার হচ্ছে ফারেনহাইট স্কেল একটা স্কেল, আর একটা আছে কেলভিন স্কেল। এই মোট 3টা স্কেলে তাপমাত্রা পরিমাপ করা হয়। সেটা হচ্ছে কি কি, সেলসিয়াস, কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট। যদিও আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটে বেশি ব্যবহার করি, কিন্তু এসআই পদ্ধতিতে অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতি রূপে তোমার তাপমাত্রা যে একক সেটা হচ্ছে কি কেলভিন। তাহলে এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক হচ্ছে কি কেলভিন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা পার্থক্য পড়বো। অনেক সময় তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য আসে। তো আমরা অনেক সময় তাপ এবং তাপমাত্রাকে সেম মনে করি যেটা একই জিনিস, আসলে এটার মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আসে। আচ্ছা, তো দেখো, দেখা যাক কি কি পার্থক্য আছে এখানে। দেখো এখানে তাহলে বলা হয়েছে কি, তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কি বলা হয়েছে যে উষ্ণতা পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে তাপ বলে। উষ্ণতা পার্থক্যের জন্য একটা থেকে আরেকটা যদি ট্রান্সফার হয় তখন তাকে তাপ বলে। আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তু এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তু অন্য কোনো বস্তু তাপীয় সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে, যেটা আমরা একটু আগে বলেছি। তারপর বলছি কি, তাপের প্রবাহ তাপের পরিমাপের উপর নির্ভর করে না। তাপের প্রবাহটা তাপের পরিমাপের উপর কি করে না, ডিপেন্ড করে না। আর তাপের প্রবাহ তাপমাত্রার পরিমাণের উপর কি করে, ডিপেন্ড করে। তাপের এসআই একক হচ্ছে জুল, তাপমাত্রা এসআই একক হচ্ছে কেলভিন। দুটি বস্তু তাপমাত্রা এক হলো, এদের তাপের পরিমাণ কি হতে পারে, ভিন্ন হতে পারে। এটা কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না। দুইটা বস্তু দেখো, তার যদি তাপমাত্রা যদি সেম হয়, কিন্তু তাপের পরিমাণ কিন্তু কি হতে পারে, ভিন্ন হতে পারে, কারণ বস্তু সাইজ অবস্থা অনুযায়ী ভিন্ন হতে পারে। কিন্তু দুটি বস্তু তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা কি হতে পারে, ভিন্ন হতে পারে। তাহলে এখানে ছিল তাদের পার্থক্যগুলা। তো এখন আমরা দেখবো কেলভিন জিনিসটা কি। অনেক সময় কয়ে আসে, সৃজনশীল কয়ে আসে যে কেলভিন কাকে বলে, পানির তৈলবিন্দু কাকে বলে। বলছে যে পানির তৈলবিন্দু তাপমাত্রা যখন 1/273.16 273 3.16 ভাগকে
1 কেলভিন বলা হয়। তো এখানে আবার একটা প্রশ্ন আসছে, পানির তৈরি বিন্দু আবার কি, এটা অনেকে বুঝতে পারতেছে না। এটা সংজ্ঞাটা নিচে দেওয়া আছে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি 3 অবস্থাতে অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্প রূপে অবস্থান করে। তো একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ আছে যেখানে পানি 3 অবস্থাতে অবস্থান করতে পারে, অর্থাৎ বরফ, কঠিন এবং তরল এমনকি যে তোমার জলীয় বাষ্প রূপে। ওইটাকে পানির ত্রৈধ বিন্দু বলে, অর্থাৎ যেখানে আছে 3টা বিন্দু একসাথে মিলিত হয়েছে এটাকে বলে ত্রৈধ বিন্দু। এই ত্রৈধ বিন্দু তাপমাত্রা হচ্ছে কত, আমাদের সেলসিয়াস স্কেলে করি 0.01 ডিগ্রি সেলসিয়াস, 0.01 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বেশিরভাগ নবীর থেকে কেলভিনটা আসে, সেটা হচ্ছে 273.16 কেলভিন, 273.16 কেলভিন ধরা হয়। মূলত তাকে প্রায় 0 ডিগ্রি ধরা হয় আমার বেশিরভাগ, এত বেশি মানে একজ্যাক্ট গেলে এটা। আর আমরা যদি বলি যে মানে ওভারঅল কত, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস কি পানির ত্রৈধ বিন্দু বলা হয়। আচ্ছা, এখন আমাদের দেখবো অভ্যন্তরীণ শক্তি কাকে বলে। পদার্থের অণুগুলো গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিরূপকে অভ্যন্তরীণ শক্তি বলে। অর্থাৎ পদার্থের ভিতরে যে অণুগুলো আছে তার মধ্যে জমাকৃত কিছু শক্তি আসে, আবার গতিশীল কিছু শক্তি আছে। তাহলে এই যে জমাকৃত আর গতিশীল যে শক্তিগুলা, এগুলাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। স্পষ্টত অভ্যন্তরীণ শক্তির এক অংশ গতিশক্তি এবং অন্য অংশ কি বিভব শক্তি। কোনো বস্তুতে তাপীয় শক্তি বৃদ্ধি করলে এর তাপীয় শক্তি বাড়ে, তবে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ গতিশক্তির অংশটুকু শুধুমাত্র বস্তু তাপমাত্রা বৃদ্ধি ঘটায়। আচ্ছা, এরপর একটা ছোট প্রশ্ন আসে অনেক সময়, তাপের সঞ্চালন কখন ও কেন ঘটে। তাপের সঞ্চালন কখন এবং কেন ঘটে। তাহলে এখানে কি বলা হয়েছে, তাপ শক্তি প্রবাহ তাপের পরিমাণ নয় বরং তাপমাত্রার উপর নির্ভর করে। তাপ শক্তি যে প্রবাহটা, এটা আমরা একটু আগেও বলেছি যে তাপের উপর না, তাপমাত্রার উপর নির্ভর করে। দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি নিজেদের সংস্পর্শে রাখা হয়, একটা তাপমাত্রা কম একটা বেশি, আমরা একসাথে সংস্পর্শ করছি, মনে করি গরম লোহাকে পানিতে আমি ডুবাই দিলাম, তাহলে বস্তুটির মাঝে তাপের প্রবাহ হবে। তাহলে ওই গরম লোহার তাপটাকে সে পানিতে দিবে, আর পানি গরম লোহা থেকে তাপ গ্রহণ করতেছে। তাহলে এই প্রবাহ হবে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার বস্তুতে, অর্থাৎ যে গরম লোহা ছিল বেশি তাপমাত্রা, পানি ছিল কম তাপমাত্রা, ওইখান থেকে এখানে ট্রান্সফার হতেছে। তাপের এই প্রবাহ চলতে থাকবে যতক্ষণ না দুটি বস্তু তাপমাত্রা সমান হয়। যখন দেখা যাবে কি দুইটা বস্তু তাপমাত্রা সমান সমান হয়ে গেছে, অর্থাৎ পানিও একটু গরম হয়েছে, লোহাটাও একটু ঠান্ডা হয়েছে, তখন কি হবে, আর তাপমাত্রার প্রবাহ হবে না। এই ছিল আমাদের কি তাপের সঞ্চালন। তখনই হয় যখন তাপমাত্রা কি হয়, ভিন্ন হয়। এবং কেন হয়, দুটো বস্তু তাপমাত্রা ভিন্ন হওয়ার কারণে হয়। এবং কতক্ষণ পর্যন্ত হয়, যতক্ষণ পর্যন্ত দুটো বস্তু তাপমাত্রা কি না হয়, সমান না হয়। আচ্ছা, তারপর অনেক সময় একটা প্রশ্ন আসে যে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলতে কি বুঝো। তাহলে পদার্থের তাপমাত্রিক ধর্ম জিনিসটা কি, আমরা একটু পড়ি। তাপমাত্রা তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়। তাহলে পদার্থের কিছু ধর্ম আছে, তাপমাত্রার পার্থক্যের কারণে কি হতে পারে, পরিবর্তিত হতে পারে। এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়, সেই ধর্মকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলা হয়। এই যে কথাগুলো, এগুলো কিন্তু একবারে এক্সাক্ট কথা। অনেক সময় তোমরা পরীক্ষাতে বানিয়ে বানিয়ে লেখো, যার কারণে কিন্তু নাম্বারটা কিন্তু এক্সাক্ট আসে না। অর্থাৎ কাছাকাছি গাছ টিচার কিছু নাম্বার দিতে পারে। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার লিখলাম তো খাতা বইরা খুব সুন্দর লিখলাম, কিন্তু নাম্বার পেলাম না কেন। আসলে বিষয়টা হচ্ছে কি, যে তুমি লেখছো ঠিকই, কিন্তু আসলে যে কথাটা টিচার চাইতেছে অথবা বই রিলেটেড যে কথাটা, ওটা কিন্তু তুমি লিখতে পারো না, যার কারণে নাম্বারটা কিন্তু পুরোপুরি ওঠে না। এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল করবা। আমাদের নৈর্ব্যক্তিক অনেক সময় আসছে, রিসেন্টলি একটা পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসছে, সবাই একটু খেয়াল করো। তাপ পরিমাপের যন্ত্রের নাম কি, ক্যালোরিমিটার। তাহলে যেখানে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য। আর তাপমাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে থার্মোমিটার। এই যে আমরা জ্বর হলে যেটা ব্যবহার করি, এটা হচ্ছে থার্মোমিটার। আর তাপ পরিমাপের যন্ত্র নাম কিন্তু ক্যালোরিমিটার। এটা কিন্তু একটু পার্থক্য আছে, তাপমাত্রা হইলে থার্মোমিটার, তাপ হইলে কি ক্যালোরিমিটার। আচ্ছা, আমাদের বিভিন্নভাবে থার্মোমিটার বাজারে পাওয়া যায়। আমাদের জ্বরের সময় যে থার্মোমিটার ব্যবহার করি সেটা হচ্ছে পারদ থার্মোমিটার। ওই যে অনেক সময় দেখবা ছোটবেলায় দাদিনা এইভাবে ধরে থার্মোমিটার ব্যবহার করছে, তো এটা ছিল পারদ থার্মোমিটার। এই পারদ থার্মোমিটারটা তাপমাত্রিক ধর্ম কি, আয়তন প্রসারণে দৈর্ঘ্য পরিবর্তন হয়। এরপরে আছে গ্যাস থার্মোমিটার, যেটা আমাদের চাপের ক্ষেত্রে ব্যবহার হয়। অ্যালকোহল থার্মোমিটার, যেটা আয়তন প্রসারণে। রোদ থার্মোমিটার, তাপমাত্রা ধর্ম রোদ, মানে বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবা, কোন থার্মোমিটার কোথায় ব্যবহার হয়। আমাদের বেশিরভাগ আমরা পারদ থার্মোমিটারটা ব্যবহার করি। আচ্ছা, আরও কিছু প্রশ্ন আসে, যেমন রিসেন্টলিও কয়েকটা স্কুলের তোমাদের যে প্রি টেস্টে এই প্রশ্নটা আসছে। তো দেখো, বায়ুচাপ পরিমাপ যন্ত্রের নাম কি, অনেকে ভুল উত্তর দিয়েছ। বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বায়ুচাপ ব্যারোমিটার, হ্যাঁ, সহজভাবে মনে রাখবা, বায়ু ব্যারো, সহজে মনে রাখার কৌশল। বায়ুচাপ পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে কি, ব্যারোমিটার। তাহলে ওইখানে ছিল তাপের নাম হচ্ছে ক্যালোরিমিটার, তাপমাত্রা হচ্ছে থার্মোমিটার, আর বায়ুর চাপ অর্থাৎ এই মুহূর্তে বাতাসের চাপ কেমন আছে, এটা এই পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে কি, ব্যারোমিটার। বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব এবং কি
পরিমাপের যন্ত্র হচ্ছে গ্যালভানোমিটার। অনেক সময় বাড়িতে দেখবা যে কারেন্টে কাজ করতে গেলে, বিদ্যুতের কাজ করতে গেলে দেখবা যে ওরা দুইটা ইয়া নিয়ে একটা মিটারের মধ্যে দেয়, দেখো মিটারে কাঁটাটা এভাবে লড়ে, নাড়াচাড়া খায়, ঠিক আছে, এটাকে তোমার কি বলা হয়, গ্যালভানোমিটার বলা হয়। তাহলে এই 4টা যন্ত্রের নাম বলেছি, এটা একটু খেয়াল রাখবা। পরবর্তীতে একটা প্রশ্ন আসতেছে যে তাপমাত্রা পরিমাপের স্কেলের স্থিরাঙ্ক। আচ্ছা, তাহলে এখানে দেখো তাপমাত্রা পরিমাপের স্কেল আমরা একটু আগে কিছু বলেছি, তারপর একবার বলি। তাপমাত্রা স্কেল তৈরির জন্য দুটি ভিন্ন তাপমাত্রা স্থির ধরে নেওয়া হয়, এই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলা হয়। তাহলে দুটি একটা তাপমাত্রা আমরা গণনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা ধরি, অনেক সময় নিম্ন স্তর ধরি, নিম্ন ঊর্ধ্ব ধরি। যেমন পানির ক্ষেত্রে নিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যেখানে বরফ ছিল, উচ্চ তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, যার পরে পানিটা ভাপ্স হয়ে যায়। তো যেটা নিম্নটা তাকে বলে নিম্ন স্থিরাঙ্ক, উচ্চটাকে বলে উচ্চ স্থিরাঙ্ক। হ্যাঁ, কিন্তু এমন না যে 0 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেই, মাইনাসও আছে। যেমন বিভিন্ন দেশের দেখবা যখন বরফ সমৃদ্ধ দেশগুলো, এখানে কিন্তু মাইনাস তাপমাত্রা থাকে। তাহলে এই কথাটাই বলছে যে তাহলে একটা ছিল নিম্ন স্থিরাঙ্ক, একটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রমাণ চাপে বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় বরফে পরিণত হয় তাকে কি বলা হয়, নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু। তাহলে আমরা যদি বলি বরফ বিন্দুর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমরা সহজে উত্তর দিতে পারবে কত, সেটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। সেটা হচ্ছে কি বলবো আমরা, 0 ডিগ্রি সেলসিয়াস আমরা বলতে পারি। তাহলে বরফের তাপমাত্রা যদি আমি বলি বরফ বিন্দু কত, সেটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে যদি বলি যে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, তাহলে যে তাপমাত্রা পানি তাহলে বরফে পরিণত হইলে তার নিম্ন স্থিরাঙ্ক, আর যে তাপমাত্রা পানি বাষ্পে পরিণত হয়ে যায় অর্থাৎ ফুটে যায় তখন তাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে পানির ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্পবিন্দু কত আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রিটা আপাতত তুলতেছি না, 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে আমরা তাহলে আমাদের যদি সেলসিয়াসে বলি তাহলে পানির নিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব তাপমাত্রা হচ্ছে কত বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা পরিমাপের 3টা একক আমরা আগেও বলেছি, এখন আবারও বলি। তাপমাত্রা পরিমাপের 3টি প্রচলিত একক হচ্ছে কি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াস এবং ফারেনহাইটকে ডিগ্রি দিয়ে প্রকাশ করতে হয়, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিনকে শুধুমাত্র কে দিয়ে প্রকাশ করলে হয়ে যায়। তো এখন আমরা দেখি কার সাথে কি সম্পর্ক বা জিনিসগুলো কিভাবে দেওয়া আছে। এই যে একটু আগে এটা বলেছিলাম, তো এটাই বলা হয়েছে। তো দেখো এখানে যদি আমরা সেলসিয়াস হিসাব করি, তো সেলসিয়াসে পানির নিম্ন স্থিরাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে কিছুদিন আগেও আমাদের জাহাপুর স্কুলের একটা প্রশ্ন আসছিল যে পানির কত, পানির নিম্ন স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক একটা প্রশ্ন আসছিল নবীর থেকে। তো অনেকে কিন্তু ওটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আসছো। আসলে এটা কিন্তু সেলসিয়াসে 0 ডিগ্রি ঠিক আছে, কিন্তু যখন ফারেনহাইটে আমি আসবো তখন কিন্তু ওই 0 ডিগ্রি কত হয়ে যাবে, 32 ডিগ্রি ফারেনহাইট। অনেকে খেয়াল করো না, 0 ডিগ্রি দেখে উত্তর দিয়ে বলছো। আসলে কিন্তু জিনিসটা কিন্তু এমন না, আমাদের স্কেলে কিন্তু 3 স্কেলে 3টা মান। এখানে নিম্ন 0 ডিগ্রিতে শুরু, 0 ডিগ্রিতে শুরু হয়, শেষ হচ্ছে 100 ডিগ্রিতে। ঠিক ওই জিনিসটা যদি আমি ফারেনহাইটে যাই, এটা 32-এ শুরু আর শেষ কত, 212-তে। আর কেলভিনে যদি বলি 273 ডিগ্রি 73 কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। এটা নিয়ে একটা মজার ঘটনাও আছে। যেমন আমরা জানি যে আমাদের যে পারদ থার্মোমিটারগুলো আমরা জ্বর মাপি, ওগুলো কিন্তু কিসে আছে, ফারেনহাইটে আছে। তো ফারেনহাইটে আছে যে ওইটা মনে করো যে তোমার ফারেনহাইটে কিন্তু শুরু হয় কত থেকে, তোমার এই যে 32 থেকে শুরু হয় পানির ক্ষেত্রে, আর শেষ হচ্ছে 212 দিয়ে। অর্থাৎ তুমি যদি তাপমাত্রা যদি কত হয় তোমার সেলসিয়াস, যদি কত হয় 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তোমার ইয়াতে কত হবে, ফারেনহাইট হবে 212 ডিগ্রি সেলসিয়াস। মানে ওইটা শেষ যদি 100 হয়, এটা শেষ হবে 212-তে। এখন মনে করো যে আমাদের ভার্সিটি এক ছোট ভাই, তো সে মনে করো একটা ফারেনহাইট স্কেল নিছে, কি নিছে, ফারেনহাইট স্কেল নিছে। কিন্তু আমরা তো পানিতে, সে জানে কি পানি ফুটে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সে তো খেয়াল করে না যে এটা সেলসিয়াসে ফুটে 100 ডিগ্রি, আর আমার দেওয়া আছে ফারেনহাইটে 108 ডিগ্রি দেওয়া আছে। ও তো মনে করছে ভালোই, 108 ডিগ্রিতে তো আমি মাপতে পারবো। তো সে যখন গরম ফুটন্ত পানিতে, ভাতের ফুটন্ত পানিতে ধরছে, ওইটা এখন ওইখানে তাপমাত্রা 100 ডিগ্রির উপরে কিন্তু আছে সেলসিয়াস। সেলসিয়াসে 100 হলে কিন্তু তোমার ফারেনহাইটে কত, 212। আর আমার থার্মোমিটারের সুযোগ আছে 108 পর্যন্ত, অথচ ওটা এখানে 212 হয়ে আছে। সে যখন দিছে সাথে সাথে থার্মোমিটার কি হয়েছে, ফাইটে গেছে। তো আসলে সেটা বুঝার ভুল ছিল। তো আমাদের কিন্তু যেটা 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু ফারেনহাইটে কিন্তু 100 না, ফারেনহাইটে ওটা হচ্ছে 212 ডিগ্রি। ঠিক একইভাবে আবার কেলভিনে চলে যাবে 373 কেলভিন। কেলভিন আর ফারেনহাইট সেলসিয়াস একটা মিল আছে, কেলভিনে 0 থেকে 100 পর্যন্ত 100 পার্থক্য, আবার ফারেনহাইটও 0 থেকে 273 থেকে 373 পর্যন্ত 100 পার্থক্য। কিন্তু ফারেনহাইটে কেলভিনে, কিন্তু ফারেনহাইটে তোমার মনে করো 32 থেকে 212, এখানে কিন্তু 180 ডিগ্রি পার্থক্য। এই জন্য এটা একটু খেয়াল করতে হয়, বাকি দুটো সেম সেম। তো এখন আমরা একটু খেয়াল করি, যেমন দেখো তোমার তাপমাত্রা
আমরা এক্সাক্টটা বলবো এখন, আর করার সময় 273 দিয়ে করলে হবে। যেমন যেটা একটাকে বলছিলাম, যদি পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিনে কত হবে? ওই যে 273 ছিল, তাহলে কেলভিন হবে 273। এক্সাক্ট যদি বলি 273.15। আচ্ছা, এবার যদি সেলসিয়াসে হয় তোমার 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনে কত হবে? 20 প্লাস 273.15, 273.15, তো ইকুয়াল টু কত হবে? 293.15 কেলভিন। তাহলে এই আমাদের জিনিসগুলো খেয়াল করবো। এখন বলতে পারো স্যার তাহলে কি ফারেনহাইটে কি যোগ দিয়ে দিব নাকি? ফারেনহাইটে কিন্তু এবার যোগ দিলে হবে না, কারণ ফারেনহাইটে কিন্তু আবার 100 ডিফারেন্স না, ফারেনহাইট ডিফারেন্সটা একটু বেশি। তো আমরা একটু খেয়াল করি যে এই সূত্রগুলো সম্পর্কগুলো অনেক সময় পরীক্ষাতে আছে, আমি এগুলো উঠে রাখছি। প্রথমে বড় করে উঠাইছি। প্রথমে খেয়াল করো এই সূত্রটা কিভাবে লিখবা। প্রথমে টিসি মানে টি মানে টেম্পারেচার, সি মানে সেলসিয়াস, টি মানে টেম্পারেচার, সি মানে এফ মানে ফারেনহাইট, টি মানে টেম্পারেচার, কে মানে কি কেলভিন। তাহলে উপরের তোমার সেলসিয়াস থেকে আমার নিম্ন স্থিরাঙ্কটা বিয়োগ দিব, আর নিচে তোমার মনে করো ঊর্ধ্ব থেকে নিম্নটা। তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে তোমার নিম্ন ছিল 0 আর ঊর্ধ্ব ছিল কত? আমার 100। তাহলে এখানে 0 লিখবো আর এখানে লিখবো 100 মাইনাস 0, ঊর্ধ্ব থেকে নিম্নটা বিয়োগ দিব। তাহলে আমার ঠিক একইভাবে ফারেনহাইটে আমরা একটু খেয়ালগুলো দেখি, যে সবগুলা ফারেনহাইটে একটু দেখা যাচ্ছে। তাহলে ফারেনহাইটের ক্ষেত্রে ফারেনহাইটের নিম্ন ছিল 32, তাহলে কি হবে? টিএফ মাইনাস 32, আর ইয়ার নিচে হবে কি তোমার 212 মাইনাস কত? 32। এরপরে আমাদের কেলভিনে কি হবে? নিম্ন ছিল কত? 273, তাহলে কি হবে? টিকে মাইনাস 273, এখানে এক্সাক্ট যদি বলতে চাই তো সেটা হবে 273.15, এটা একটু খেয়াল রাখো, 273.15। আর নিচে হবে কত? বড় থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ 373.15 মাইনাস 273.15। তো এই ছিল আমাদের মেইন সূত্রটা, এখানে একটু কমবে। তো উপরে যেহেতু মাইনাস 0, তো 0কে না বিয়োগ করলে আর কিছু থাকে না, টিসি হবে। এখানে যেহেতু 32 যেভাবে সেভাবে থাকবে, এটা যেভাবে সেভাবে থাকবে। আর 100 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 100। 212 থেকে 32 বিয়োগ করলে থাকে কত? 180। আর তোমার মনে করো 373.15, 373.15 থেকে 273.15 বিয়োগ করে থাকে 100। তো বিয়োগগুলো আমরা করলাম নিচে। এখন দেখো প্রত্যেকে আমরা কয় দিয়ে ভাগ দিছি? প্রত্যেকে আমরা 20 দ্বারা ভাগ করছি। কয় দ্বারা? 20 দ্বারা গুণ করছি। তাহলে 100কে 20 দ্বারা গুণ করে ভাগ করে, এখানে যদি 20 উপরে থাকে 100 থেকে কাটাকাটি করলে 5 20 100, এখানেও 5 20 100, আর এখানে 9 20 কত? 180, 9 20 কত? 180। তাহলে আমি কমাই ফেললাম। তো এই এসে আমাদের সূত্রের মেইন লাইন, আমি একটু বোল্ড করে দিয়েছি, তোমরা একটু নোট করে ফেলবো। আমরা যখন আমরা অঙ্ক করবো, আমরা অঙ্কের পরবর্তী যাব, আজকে আমরা থিওরিটিক্যাল ক্লাসগুলো করতেছি। তাহলে এখানে অঙ্ক যদি আমরা করি তাহলে প্রত্যেকটা সম্পর্ক আছে, TC/5 = TF - 32 / 9 = TK - 273.15 / 5। তাহলে পরীক্ষা যদি বলে যে সেলসিয়াস দেওয়া আছে, ফারেনহাইটে প্রবেশ নেওয়া, তাহলে শুধু আমরা এই দুটো লিখবো, এটা বাদ। আর যদি বলে যে সেলসিয়াস দেওয়া আছে কেলভিনে না, তাহলে শুধু আমরা এইটা আর এটা লিখবো, এটা বাদ। পরীক্ষাতে একসাথে 3টা আসবে না, যে কোনো 2টা আসবে। তো যেটা দেওয়া থাকবে আর যেটা আসবে শুধু ওই 2টা লিখবো, আর বাকি একটা বাদ দিয়ে দেওয়া আমরা অঙ্কটা করতে পারবো। তো এই ছিল আমাদের তাপ এবং তাপমাত্রা নিয়ে আমাদের আজকের লেকচারগুলো। এখন আমরা চলে যাব প্রসারণে। তাহলে প্রসারণের ক্ষেত্রে আমাদের তাপ প্রদান করলে বিভিন্ন পদার্থের প্রসারণ হয়, কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের প্রসারণ হয়। আমরা একটু খেয়াল করি। প্রথমে পাবো আমরা কঠিন পদার্থের প্রসারণ। তো দেখো আমাদের কঠিন পদার্থের প্রসারণ কি হয়। তাহলে কোনো কঠিন পদার্থ তাপমাত্রা বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন বৃদ্ধি পায়, একে কঠিন পদার্থের প্রসারণ বলে। তাহলে একটা যদি বস্তুকে তাপ প্রদান করি তাহলে সে কি হয়? তার কঠিন তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের বৃদ্ধি ঘটে। যেমন দেখবা তোমরা রেল লাইনের ক্ষেত্রে, যাদের বাড়ি রেল লাইনের আশেপাশে বা রেল লাইনে গেছে, দেখবা যে রেল লাইনের পাতগুলোর পরে একটু পরে পরে ফাঁকা থাকে। হ্যাঁ, একটু একটা পাতের সাথে আরেকটা পাত কি থাকে? ফাঁকা থাকে। এই কারণটা কি? অনেক সময় যখন রেল যায়, এই ঘর্ষণের কারণে অথবা তীব্র গরমে এই রেলের ইয়াগুলো প্রসারিত হয়। তখন যদি ফাঁকা না থাকতো তাহলে এই রেলটা বাইকে যেত, লাইনটা। আর ফাঁকা থাকলে ওই প্রসারিত হইলেও সমস্যা নাই। তোমার মনে করো যে ফাঁকা জায়গাটা গ্যাপ ফিল আপ করে ফেলে, লাইনটা আর বাঁকা হয় না। অথবা যাদের দেখবা যে শীতকালে, বর্ষাকালে দেখবা যে ঘরের দরজাগুলো একটু ফুলা যায়, জলীয় অশ্ব গ্রহণ করে, যার কারণে দেখবা যে এটা টাইট করে লাগা যায়। অথচ শীতকালে কিন্তু একবারে লুজ হয়ে যায়। তো কারণ কি? এটা বাতাস থেকে জলীয় অশ্ব গ্রহণ করে না। তাহলে এখানে এইভাবে বিভিন্ন পদার্থের প্রসারণ হইতে পারে। তাহলে আমাদের এখানে 3 ধরনের প্রসারণ হয় কঠিন পদার্থের ক্ষেত্রে: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল প্রসারণ, আর হচ্ছে কি আয়তন প্রসারণ। তাহলে প্রথমে দেখি আমরা দৈর্ঘ্য প্রসারণ জিনিসটা কি। তাহলে বেশি কঠিন না, জিনিসটা একটু সহজেই, একটু খেয়াল করো। কোনো কঠিন পদার্থে তাপমাত্রা বৃদ্ধি করে যদি এর দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়, আমার 3টা সাইড মনে করো, দৈর্ঘ্য, প্রস্থ, শুধু দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য প্রস্থ মিললে হবে ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মিললে হবে আয়তন। যদি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায় তার দৈর্ঘ্য প্রসারণ,
যদি দৈর্ঘ্য প্রস্থ মানে ক্ষেত্রফল বরাবর বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল প্রসারণ, আর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বৃদ্ধি পায় তার আয়তন প্রসারণ। তিনটা কথা কিন্তু এখানে বলেছে। তাহলে আমাদের কোনো কঠিন পদার্থে তাপমাত্রা বৃদ্ধি করলে যদি আর দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায় তাহলে কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। আমরা একটু দেখি কি বলছে এখানে। যেমন দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রে সহগ ব্যবহার করা হয়। আমরা খেয়াল করো কি লেখছে এখানে, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। মনে করো একটা বস্তু কত আছে, 1 মিটার দৈর্ঘ্যের, তাকে একটু তাপ দিছ, বর্তমানে তার তাপ আছে 273 কেলভিন, আমি 1 কেলভিন বাড়াইছি অর্থাৎ 273 থেকে 274 করছি। এই যে একটু তাপমাত্রা বাড়াইলাম, তার কারণে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এটাকে বলে থাকি দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটাকে আমরা গ্রিক ভাষা আলফা দ্বারা প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি তাদেরকে আমরা, এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। যে আলফা, খেয়াল করে নতুন শব্দ আলফা, অনেকটা এর মতো দেখতে আলফা, আর এর একক হচ্ছে কত, কেলভিন ইনভার্স 1, হ্যাঁ, কে ইনভার্স 1 বলা হয়। তাহলে দেখো এখন খেয়াল করো আমরা দুটো বস্তু দেখি এখানে। যেমন ধরো একটা বস্তু এখানে প্রাথমিক তাপমাত্রা ছিল T1 এবং প্রাথমিক দৈর্ঘ্য ছিল তার L1। ধরো আমি এখন তাপ দেই নাই তাকে, একটা বস্তু নিছি, ধরলাম যে তার তাপমাত্রা বর্তমানে যেটা আছে সেটাকে ধরলাম T1 আর তার দৈর্ঘ্যটাকে ধরলাম কি L1। এখন তাকে তাপ দিলাম, তার তাপ বাড়লো। এই তাপ যে বাড়লো, ধরলাম যে তাপমাত্রা বাড়লে T2 হয়েছে, কত হয়েছে T2। তো তাপমাত্রা বাড়লে তার দৈর্ঘ্যটাও বাড়বে, আর দৈর্ঘ্যটা হচ্ছে কত হয়েছে, ধরলাম L2। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1। আলফা ইকুয়াল টু কি, L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে L2 মাইনাস L1 মানে তার দৈর্ঘ্য পরিবর্তন, অর্থাৎ তার দৈর্ঘ্য ছিল 90, বর্তমান হয়েছে কত 100। তো তার পরিবর্তন কত হয়েছে 100 মাইনাস 90 ইকুয়াল টু 10। তার তাপমাত্রা ছিল 273, হয়ে গেছে 284 বা 283 হয়েছে। তাহলে এখানে 283 মাইনাস 273। তাহলে আমরা যদি অঙ্কগুলো দেখবো তাহলে এটিকে আমরা সংক্ষেপে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে L2 মাইনাস L1 কে কি দিয়ে প্রকাশ করতে পারি, ডেল্টা L। T2 মাইনাস T1 কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, ডেল্টা T। ডেল্টা মানে পরিবর্তন। তাহলে এখানে কি হবে, আলফা ইকুয়াল টু ডেল্টা L ডিভাইড বাই L1 ইন্টু ডেল্টা T। তো এগুলো আমরা বিস্তারিত বলবো না, এখানে ঠিক একইভাবে ক্ষেত্রফলটাও আছে। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার কি লাভ এখানে, তাহলে ওখানে ছিল 1 মিটার, ক্ষেত্রফলে কি দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাহলে মিটারে গুণ করলে কি হয়ে যাবে, মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে কোনো কঠিন পদার্থ তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায়, আগে ছিল দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এখন কি বৃদ্ধি পাইছে, ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্যও বৃদ্ধি পাইছে প্রস্থও বৃদ্ধি পাইছে। তখন তাকে কি বলা হয়, ক্ষেত্রফল প্রসারণ সহগ। একে বিটা দ্বারা প্রকাশ করে, কি দিয়ে প্রকাশ করে, তাকে বিটা দ্বারা প্রকাশ করে। আমরা একটু যদি খেয়াল করি, এটা গ্রিক শব্দ বিটা, এবং এর একক কি কেলভিন ইনভার্স 1। ঠিক একইভাবে তাহলে ওইখানে ছিল তাপমাত্রা ছিল T1, এখানে তাপমাত্রা T1, ওইখানে ছিল বস্তুর দৈর্ঘ্য L1 আর এখানে ক্ষেত্রফল হচ্ছে A1। এ মানে কি এরিয়া, এ মানে কি এরিয়া, এরিয়াকে বাংলাতে বলে ক্ষেত্রফল। তো তাপমাত্রা যখন বাড়লাম, ধরলাম যে তাপমাত্রা বাইরে হলো কত T2, তো ক্ষেত্রফল বাইরে হয়ে যাবে কি A2। তাহলে বিটা ইকুয়াল টু কি হবে, A2 মাইনাস A1। ঠিক ওটার মতোই A2 মাইনাস A1 ডিভাইড বাই A1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে A2 মাইনাস A1 হচ্ছে তাপমাত্রা ক্ষেত্রফলের পরিবর্তন। তো এটাকে আমরা ডেল্টা এ দ্বারা প্রকাশ করতে পারি। T1 মাইনাস T2 হচ্ছে কি তোমার তাপমাত্রার পরিবর্তন, যেটাকে আমরা ডেল্টা T দ্বারা প্রকাশ করতে পারি। সর্বশেষ আমাদের হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে আয়তন প্রসারণ ঠিক একইভাবে, ওখানে ছিল মিটার স্কোয়ার। তো তাপমাত্রা বৃদ্ধি ফলে যদি কোনো বস্তু আয়তন বৃদ্ধি পায়, আগে ছিল দৈর্ঘ্য, তারপরে ক্ষেত্রফল, এবার আয়তন। আয়তন মধ্যে তিনটা জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এখানে আমাদের কি হবে, যে 1 মিটার কিউব আয়তনে কোনো কঠিন পদার্থ তাপমাত্রায় 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পাবে তাকে ওই বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ, এটা হচ্ছে গামা। তাহলে আলফা গেল, বিটা গেল, বর্তমান হচ্ছে কি আমাদের গামা। তো এটা আমরা বিস্তারিত বার বললাম না, এখানে খেয়াল করো। তাহলে আয়তনকে প্রকাশ করে ভি দিয়া, ভি মানে ভলিউম। তাহলে প্রাথমিক তাপমাত্রা T1, প্রাথমিক আয়তন V1, তাপমাত্রা বাড়াইছি, এখন হচ্ছে T2, এটা হবে V2। তাহলে গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইড বাই তোমার হচ্ছে কি V1 ইন্টু T2 মাইনাস T1। আর যদি আমি পরিবর্তন আকারে রাখি তাহলে ডেল্টা B ইকুয়াল টু V1 ডেল্টা T। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের তিনটা সূত্র, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। আর ওদিকে তিনটা সূত্র ছিল, মোট 6টা সূত্র হয়ে গেছে। এই জিনিসগুলো একটু নোট ডাউন করো। আর যদি আমি একত্রে সম্পর্ক করি, এটা কিন্তু অনেকে বোঝে না, খেয়াল করে না। তখন বিটা ইকুয়াল টু আলফা, কারণ বলতে পারো স্যার 2 আইলো কেন, এখানে 3 আসলো কেন। বিটা মানে কিন্তু ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ভাঙালে কি আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দুইটা একক মিললে একটা ক্ষেত্রফল। তাহলে এখানে 2 আলফা, দুইটা একক মিল হয়ে গেছে। আর গামা মানে আয়তন, তাহলে আয়তনে কি আসছে, দৈর্ঘ্য, প্রস্থ, তারপরে কি উচ্চতা, তো তিনটা, জন্য কি গামা ইকুয়াল টু 3 আলফা। আর প্রত্যেকে একক কি কত, কেলভিন ইনভার্স 1। আলফা, বিটা, গামা এদের তিনটা রাশি মাত্রা হচ্ছে কত, থিটা ইনভার্স 1। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তরল পদার্থের প্রসারণটা খেয়াল করবো। হচ্ছে কি তরল পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, যেহেতু এটা
নড়াচড়া করতেছে, নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, তবে নির্দিষ্ট আয়তন আছে। তরলে তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। সুতরাং তরলের প্রসারণ বলতে আমরা আয়তন প্রসারণ যেটা ছিল ওটাকে আমরা বুঝাই। তো এটা আর বেশি পড়বো না আমরা। তারপরে আমরা চলে যাব একটু নিচে, গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণটা কি, যে তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন হ্রাস পায়। ঠিক আছে, তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে গ্যাসের আয়তন কি হবে, বৃদ্ধি পাবে। অনেক সময় ওই যে বোতলের ডিম এর পরীক্ষাটা অনেক সময় করা যায়, বা বেলুনের পরীক্ষা আছে, এটা করা যায়। তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন কিভাবে হ্রাস পাবে, গ্যাসের নির্দিষ্ট আয়তন নিয়ে যে পাত্রে রাখা হয় সে পাত্রে কি করে, আয়তন এর সে পাত্রে সমস্ত জায়গায় কি করে সে অবস্থান সে দখল করে। যেমন দেখো এখানে তাপমাত্রা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে। তো তাপমাত্রা দিলে আয়তন বাড়ছে, তাপমাত্রা যখন ছিল না তার আয়তন কম ছিল। তারপরে আমরা চলে যাচ্ছি, এখানে আমাদের আদর্শ গ্যাসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি পিবি ইকুয়াল টু কত, এনআরটি। পিবি ইকুয়াল টু কত, এনআরটি। তাহলে এখানে পি মানে হচ্ছে চাপ, প্রেসার, এন মানে মোল সংখ্যা, আর মানে গ্যাসীয় ধ্রুবক, এটা মানটা মুখস্থ, ভি মানে হচ্ছে তোমার আয়তন, টি হচ্ছে কি তাপমাত্রা। তো যে সকল গ্যাস এই সকল তাপমাত্রা চাপে এই সূত্র মেনে চলে তাদেরকে কি বলা হয়, আদর্শ গ্যাস বলা হয়। তো প্রকৃতিতে আমরা যেটা বলে আদর্শ গ্যাস, এটা অস্তিত্ব নাই। তবে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে সকল গ্যাসই আদর্শ গ্যাসের নিয়ে কি করে, আচরণ করে। তারপর আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। এটা পরীক্ষাতে অনেক সময় আসে। তো আপেক্ষিক তাপ জিনিসটা কি, যে 1 কেজি ভরে বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তো একটা বস্তুর ভর 1 কেজি, তার তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াচ্ছি, এই 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা আপেক্ষিক তাপ। যেমন কি বলছে, এম ভর একটি বস্তুকে T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রায় নিতে কিউ তাপের প্রয়োজন যদি হয়, তখন আপেক্ষিক তাপ আমাদের কি এস হচ্ছে কি, এস ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এম ইন্টু T2 মাইনাস T1। এম ইন্টু কি T2 মাইনাস T1। তো T2 মাইনাস T1 হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, যেটাকে আমরা ডেল্টা টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কিউ ডিভাইড বাই এম ইন্টু ডেল্টা টি। আবার এখানে আমরা তাকে আটটু সংক্ষিপ্ত করে লিখলে সি ডিভাইড বাই কত, এম। এটা যদিও বেশি লাগে না, আমাদের এটাই দরকার হয়। এখানে সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, যাকে আমি কিউ বাই ডেল্টা টি দ্বারা প্রকাশ করতে পারি। তাপমাত্রার একক কি হচ্ছে, আপেক্ষিক তাপের একক কি, যে জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, তাহলে বিভিন্ন তাপমাত্রার আপেক্ষিক তাপ পরীক্ষাতে আসে, নবীর দিকে অনেকে আমরা ভুল করি। পানির কত, 4200 জুল কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। বরফের 2100, জলীয় বাষ্পের 2000, সীসার 130, তামার 400, রূপার কত, আমাদের রূপার হচ্ছে 230, এটা একটু খেয়াল করবা। তারপরে তাপদান ক্ষমতা, একটু আগে আমরা খেয়াল করছি তাপদান ক্ষমতা, কোন বস্তু তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তু তাপদান ক্ষমতা বলে। তো এখানে সি ছিল, সি ডিভাইড করতে কত, কিউ ডিভাইড বাই ডেল্টা টি। ঠিক আছে, যেটাকে আমরা কিউ ডিভাইড বাই ডেল্টা টি কে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলছি কি, যে সি ইকুয়াল টু এম এস, তাপদান ক্ষমতা হচ্ছে জুল, কে ইনভার্স 1। তারপর হচ্ছে আমাদের ক্যালোরিমিতির মূলনীতি। তো ক্যালোরিমিতির মূলনীতি কি বলছে, যে ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। এটা প্রথমে আমি বলছিলাম যে একটা গরম বস্তু সাথে একটা যদি আমি ঠান্ডা বস্তু আনি, তো গরম বস্তু তাপ বর্জন করবে, ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করবে। এই যে তাহলে তাপমাত্রা এখানে যে বস্তু তাপমাত্রা বেশি সে বস্তু তাপ বর্জন করবে, আর যে বস্তু তাপমাত্রা কম সে বস্তু তাপ গ্রহণ করবে। তাহলে এখানে ওই বস্তুর অতটুকু তাপ বর্জন করবে যে ওই বস্তু অন্য বস্তুর যতটুকু তাপ গ্রহণ করতে পারবে, অর্থাৎ মোট বর্জিত তাপ ইকুয়াল টু মোট গৃহীত তাপ। এটাই কি ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে এখানে তাপের পরিমাণের সূত্র দেওয়া আছে, কিউ ইকুয়াল টু এম এস T2 T1 মানে এটা T2 মাইনাস T1 হবে আর কি, ভুল হয়ে গেছে। তো এখানে এম এস ডেল্টা টি হবে। তো এই ছিল আমাদের এই অধ্যায়টা, কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, তোমরা একটু পজ করে লিখে নিও। তারপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, তোমরা ভিডিওটা একটু পজ করে লিখে নিও। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ষষ্ঠ অধ্যায়ের সামগ্রিক যে আমাদের মানে মৌখিক পড়াটা আর কি, অর্থাৎ আমাদের অঙ্ক বাদ দিয়ে যে পড়াটা ছিল। পরবর্তীতে আমরা কোনো এক সময় গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা আমাদের আশা করি খুব ভালো লেগেছে। তো এই পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জাভেদ অনলাইন একাডেমির পাশে তোমরা থাকবে, যারা এখনো সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।